কোথায় গেল তা? আচ্ছা, এগুলোতে একটু পরে যাই। আমরা একটু খাতাগুলো বের করি সবাই। আমি বললি তো আপনারা লিখতে পারবেন, পারবেন না? আচ্ছা, তাহলে লিখুন। আমি বোর্ডে একবার লিখে দিচ্ছি যাতে বারবার রিপিটেশন না করা লাগে। এই কথা না, গ্রস ন্যাশনাল জিএনপি রিমোট কার কাছে? আপনাদের কারো কাছে কি রিমোট আছে? ফোনের রিমোট আছে মেবি? Gross national product is a measure of the value of all goods and services produced of all goods and services produced by a country's residents and businesses. Of the value, হ্যাঁ। ও, এটা বোধহয় একটু বোঝাচ্ছে না, তাই না? এখানে ভিড় মতো হয়ে গেছে, তাই তো? GNP is calculated by adding personal consumption. আচ্ছা, হয়েছে সবার এই পর্যন্ত? একটু দ্রুত লেখেন। আমরা যখন জিএনপি পড়ছিলাম, জিডিপি পড়ছিলাম, জিডিপির একটা বৈশিষ্ট্য ছিল দেখবেন যে একটা জিওগ্রাফিক্যাল লোকেশন ছিল। যেমন বাংলাদেশের ভেতরে পৃথিবীর যে অঞ্চলের মানুষই হোক, সে যাই তৈরি করুক এই জিডিপির ভিতরে আসবে। বাট জিএনপি যখন হবে তখন শুধুমাত্র বাংলাদেশের নাগরিক যারা, বাংলাদেশের সিটিজেন যারা, এরা যা তৈরি করবে শুধু এইটাই আসবে। এখন এ যদি মনে করেন আমেরিকা বসেও কোনো জিনিস তৈরি করে যা ইনকাম করে সেটাও আসবে, যদি মনে করেন যে চায়নাতে বসে তৈরি করে সেটাও আসবে। তবে বাংলাদেশে বসে যত বিদেশি নাগরিক আছেন তারা যেসব ইনকাম করবেন এগুলো বাদ যাবে। এটা হচ্ছে মূল জিনিস। এইটা আমরা বের করি, এর প্রধান দরকার হচ্ছে পার ক্যাপিটা ইনকাম বের করা। তা না হলে এটা কোনো দিন দরকার ছিল না, বুঝতে পারছেন? আমরা একটা দেশের উন্নয়নের যখন ধরি বা জীবনযাত্রার মান ধরি তখন দেখা হয় যে তার আসলে ক্রয় ক্ষমতা কত, পার ক্যাপিটা ইনকাম কতটুকু। আর এই পার ক্যাপিটা ইনকাম বের করার জন্য ওই দেশের যে রেসিডেন্টস আছে বা ওই দেশের যে সিটিজেন্স আছে, এই সিটিজেনদের কি করতে হয়, টোটাল ইনকাম বের করতে হয়। আর এই টোটাল ইনকাম বের করাকেই বলা হচ্ছে গ্রস ন্যাশনাল ইনকাম বা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। এটা এখন একটা বিষয় হলো, অনেক সময় দেখবেন যে
আমরা জীবনযাত্রার লক্ষ্যমাত্রা বা দেখবেন যে কি বলে যে পৃথিবীর সবচেয়ে সুখী দেশ কোনটা এটা বের করে না, বা পৃথিবীর সবচেয়ে মানে ক্রয় ক্ষমতার দিক থেকে কোন দেশ বেশি, জীবনযাত্রার মান কোন দেশের যত বেশি, এই সব কিছু ডিপেন্ড করে কিন্তু এই পার ক্যাপিটা ইনকামের যে আপনার কি গ্রোথ রেট এবং পার ক্যাপিটা ইনকাম কেমন আছে এটার উপর ডিপেন্ড করে। কারণ যে দেশের মানুষ দেখবেন যে তাদের পার ক্যাপিটা ইনকাম যত বেশি, তাদের দেখবেন জীবনযাত্রার মান সাধারণভাবে অনেক বেশি হয়ে থাকে। এটাই হচ্ছে মূল কারণ। তো হয়েছে এটা আমরা জিডিপি বের করছিলাম না, জিডিপি বের করা আসলে মোটা হচ্ছে বেস, আর জিডিপি বের করার পরে জিডিপির সাথে আমরা কি করব, যারা ফরেন রেসিডেন্ট আছে বা ওভারসিজ পিপল আছে তাদের ইনকামটাকে যোগ করব, আর যারা হচ্ছে আমাদের রেসিডেন্সিয়াল কি আছে ফরেনার্স আছে তাদের ইনকামটাকে বিয়োগ করব। ব্যাস হয়ে গেল। এতটুকুই হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। আমরা জিডিপি যেটা করেছিলাম সেই সূত্রের সাথেই আমাদের বিদেশি যত বাংলাদেশের নাগরিক আছেন তাদের ইনকামটাকে যোগ করব, আর বাংলাদেশে অবস্থানরত যত বিদেশি নাগরিক আছে তাদের ইনকামটাকে বিয়োগ করব। তো আমি আপনাদের রিমাইন্ডিংয়ের জন্য জিডিপি সূত্রটা আরেকবার লিখতেছি, তারপরে জিএনপি সূত্রটা লিখে দিচ্ছি। আকবর আলী আজকে আসেন নাই? কোথায় তিনি? ইয়েস, জিডিপি সূত্র কি মনে আছে আমাদের? কেউ বলতে পারবেন? জিডিপি সূত্র মনে আছে কারো? দেখতে হবে, এমনি মনে নাই, পরীক্ষা দিয়েছেন কিন্তু। আচ্ছা কথা না, প্রথমে হচ্ছে কনজামশন, দেন ইনভেস্টমেন্ট প্লাস গভর্নমেন্ট এক্সপেন্ডিচার প্লাস এক্সপোর্টস মাইনাস ইম্পোর্টস। আচ্ছা কমা দরকার নেই। আচ্ছা দেখেন তো মনে পড়ছে কিনা? পড়ছিলেন জিডিপি? তো ম্যাথও করছিলাম না আমরা, জিডিপি ক্যালকুলেশন। লেখা শেষ? আমি বলছি একটু দ্রুত লিখে নেন। দেখতে পাচ্ছেন সবাই? রিফ্লেকশন হচ্ছে না তো? আচ্ছা আমি বলছি দেখুন, প্রথমে হচ্ছে জিডিপি ইজ ইকুয়াল টু কনজামশন প্লাস ইনভেস্টমেন্ট প্লাস গভর্নমেন্ট এক্সপেন্ডিচার প্লাস এক্সপোর্টস মাইনাস ইম্পোর্টস। হয়েছে সবার? আপনারা সবাই বাংলাদেশ অর্থনৈতিক রিভিউ বা ইকোনমিক রিভিউ এটার নাম শুনছেন না? বলেন তো এটা প্রকাশ করে কে? বাংলাদেশ ইকোনমিক রিভিউ। ন্যাশনাল না, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ না, অর্থ মন্ত্রণালয় থেকে আসে। আচ্ছা শেষ এটা? ওকে, আমরা জিডিপি মানে তো দেখলাম যে জিডিপি মানে হচ্ছে এত কিছু। এখন এর ভেতর থেকে শুধুমাত্র মনে করেন যে দুইটা বিষয় আমরা কি করব, বাদ দিব যখন আমরা জিএনপি বের করব। জিডিপি মানে তো টোটালি বিষয়টা চলে আসলো, ঠিক আছে? এর সাথে সাথে যেটা বাদ দিতে হবে সেটা হলো ডিটা এন হয়ে যাবে, তখন জিডিপি থেকে আমরা কি করব, জিডিপির সাথে আমাদের যত কি আছে যে বিদেশি যত আমাদের যারা বিদেশে যে কাজ করে তাদের ইনকামটাকে কি করব,
আমাদের যারা জনগণ আছে বা আমাদের যারা হচ্ছে কি সিটিজেন নাগরিক যারা বিদেশে কাজ করেন তাদের ইনকামটা কি করবে যোগ করবে, রাইট। প্লাস আসুন আসুন, নেট ইনকাম ইনফ্লোস net income inflows from আচ্ছা দেখতে পাচ্ছেন, দেখুন তো দেখতে পাচ্ছেন না জাকির? এই পাশের লাইটগুলো একটু অফ করো, ওই পাশেরটা অন রাখো। এই লাইটগুলো অফ করো, এইটা অফ করে দাও, এইগুলো অফ করো, এইগুলো অফ করো। দেখা যায়? আচ্ছা থাক, এরকমই থাক। নেট ইনকাম ইনফ্লোস ফ্রম ওভারসিজ মাইনাস নেট ইনকাম আউটফ্লোস টু ফরেন কান্ট্রিজ। বোঝা গেছে? কোনটা? নেট ইনকাম ইনফ্লোস, ইনফ্লো মানে হচ্ছে যেটা আসতেছে, আউটফ্লোস টু ফরেন কান্ট্রিজ। হ্যাঁ, মানে হচ্ছে দেখবেন আমাদের দেশের জনগণ যারা বিদেশে আছেন তারা কি করে, আমাদের দেশে টাকা পাঠায় না দিন শেষে? হ্যাঁ আসুন, দিন শেষে কি করে, আমাদের দেশে টাকা পাঠায় না? আর যারা হচ্ছে কি করে, যারা আমাদের দেশে যত বিদেশি জনগণ আছেন তারা কি করে, আমাদের দেশে ইনকাম করে কি টাকা এখানে রাখে নাকি মানে কি তার দেশে পাঠায়? দেশে পাঠায়, অথবা সেটা কিন্তু ভোগ করলেও সে তার ভোগ হিসেবে সেটা যাবে। এই জন্য যেটা হচ্ছে আমরা বাইরের দেশের জনগণকে দিচ্ছি সেটা কি হবে, বাদ যাবে, এবং যেটা আমাদের দেশে আসতেছে সেইটা যোগ হবে। হয়েছে এই পর্যন্ত? ক্লিয়ার? শেষ? এই পর্যন্ত শেষ, তাই তো? আমরা এবার যে বিষয়টা দেখব, আমরা থার্ড চ্যাপ্টার শেষ হলে আমাদের যে বাংলাদেশ ইকোনমিক রিভিউ আছে, তার মানে কিছুদিন আগে বাজেট ঘোষণা হয়েছে না? বাজেট ঘোষণার পরে দেখবেন কিন্তু বাংলাদেশ ইকোনমিক রিভিউতে ম্যাক্রো ইকোনমিক কন্ডিশনস দেওয়া আছে যে আসলে আমাদের বর্তমান বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কত, সর্বশেষ অবস্থাটা কত, এইটা দেখার জন্য বাংলাদেশ অর্থনৈতিক রিভিউ 2022 এটা যেটা আছে এটা অনলাইনে পাবেন। অনলাইনে একটু সার্চ কীভাবে দেবেন আমি বলে দিচ্ছি, এটার পিডিএফটা সবাই একটু কালেক্ট করবেন, ঠিক আছে? আমার কাছে প্রিন্টেড আছে, আপনারা মনে করেন যে অর্থ মন্ত্রণালয় থেকে সহজেই পেয়ে যাবেন। ওখানে প্রথম যে চ্যাপ্টারটা, ওই চ্যাপ্টারটা কিন্তু আমাদের সবাইকে পড়তে হবে ফাইনালের জন্য, ঠিক আছে? সেখানে এটা হয়তো বা কি গত 1 মাস হলো বোধহয় ওটা পাবলিশ হয়েছে। তো ওখান থেকে হচ্ছে আমরা ফার্স্ট চ্যাপ্টারের টোটাল ম্যাক্রো ইকোনমিক যে কন্ডিশন বাংলাদেশের সেটা খুব ভালোভাবে দেখতে পারবো। আর ওখান থেকে ফাইনালে কোন কোন বিষয়গুলো আমাদের পড়তে হবে, এখানে হচ্ছে আমরা থিওরি পড়তেছি, এই থিওরিগুলোকে আমরা ওখানের সাথে ম্যাচ করাবো, ঠিক আছে? আমি জাস্ট এখানে থিওরিগুলো একবার আপনাদেরকে ক্লিয়ারলি প্রত্যেকটা আইটেম আসলে কোনটা দ্বারা কি বোঝায় এটা ক্লিয়ার করতে পারলে তারপর ওখানে যে আসলে আপনারা বুঝতে পারবেন কোন আইটেম দ্বারা কি আসতেছে। যেমন দেখবেন ম্যাক্রো ইকোনমিক্সে আপনারা পড়ছিলেন না ইনডিফারেন্স কার্ভ। ইনডিফারেন্স মানে কি? ইনডিফারেন্স মানে তো উদাসীন, কিন্তু আপনি যখন ইকোনমিক্সের ভাষায় আসতেছেন তখন ওটাকে কী ধরা হয়েছিল? তখন ইনডিফারেন্স কার্ভ বলতে কিন্তু এটা বলা হয়েছিল যখন যে কার্ভটা কী করতেছে, ডিমান্ডের সাথে বিভিন্ন সময় বিভিন্নভাবে রেসপন্স করতেছে, এটা ইনডিফারেন্স কার্ভ হিসেবে ওখানে দেখানো হয়েছিল।
ইকোনমিক্সের এই বিভিন্ন রকম ভাষা আছে যেটা আসলে আমাদের সাধারণ বুকলিশ যে ভাষাগুলো এটার সাথে হয়তো অনেক সময় কী করবে না, সচরাচর সহজে সরাসরি মিলবে না। তো এইটা আসলে ইকোনমিক্সের ভাষায় কি বোঝায় আর এটা আসলে আমাদেরকে কোডটা জানা আছে, এই দুটার সাথে মিনিংটা ক্লিয়ার হওয়ার পরেই আমরা এর যে মূল থিমগুলোতে আছে সেখানে চলে যাব। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আপনারা যে জিনিসটা ডাউনলোড দিবেন একটু লিখে রাখেন। বাংলাদেশ ইকোনমিক রিভিউ 2022। এই বলুন তো বর্তমানে ইনফ্লেশন রেট কত? আচ্ছা দেখা যায়, দেখেন তো। আপনাদের একটা বুদ্ধি শিখাই দিই, আপনারা যখন কোনো বই ডাউনলোড দিবেন তখন কিভাবে গুগলে সার্চ দেন? যেমন মনে করেন যে এই জিনিসটা যখন আপনি সার্চ দিবেন যে বাংলাদেশ ইকোনমিক রিভিউ 2022, এটা যখন গুগলে যদি সার্চ দিতে চান যে আপনি যদি সহজেই বইটা পাবেন তাহলে কিভাবে সার্চ দিবেন বলতে পারেন? রাইট, এইটা লেখার পরে পিডিএফ লিখে দিবেন, মানে 2022 লেখার পরে ওর পরে গুগলে পিডিএফ লিখবেন, তাহলে এই পিডিএফের সাথে ম্যাচিং যতগুলো ফাইল সেগুলো আগে আসবে। বাংলাদেশ কম পড়ে গেছে নাকি? BANGLA বাদ পড়ে গেছে, ওইটুকু জোড়াই নেন হয়ে যাচ্ছে। বাংলাদেশ ইকোনমিক রিভিউ 2022 পিডিএফ, এটা লিখে সার্চ দিবেন। সার্চ দিলে দেখবেন ওখানে অনেকগুলো চ্যাপ্টার আছে, চ্যাপ্টারাইজভাবে আসবে। তার ভেতর থেকে প্রথম যে 5টা চ্যাপ্টার, এই 5টা চ্যাপ্টারই আমাদের পড়া লাগবে। আচ্ছা হলো, লিখছেন সবাই? আচ্ছা আমরা এবার থার্ড চ্যাপ্টারে চলে যাই। থার্ড চ্যাপ্টার কি এর আগে দেখানো হয়েছিল? এটা ডেসক্রাইব করা হয়েছিল না? ও আচ্ছা, তাহলে ঠিক আছে। ডিমান্ড মানে তো আমরা বুঝি, ডিমান্ড মানে বুঝছিলাম না? আর এগ্রিগেট মানে কি বলেন তো? এগ্রিগেট মানে হচ্ছে টোটাল, সামষ্টিক। মনে করেন বাংলাদেশে যখন হচ্ছে কিছুদিন আগে দেখবেন পেঁয়াজের খুব কি হয়েছিল, ক্রাইসিস হয়েছিল না? তার মানে কি পেঁয়াজের ক্রাইসিস কি 1-2 ফ্যামিলিতে হয়েছিল না টোটাল বাংলাদেশে হয়েছিল? এইটা হচ্ছে এগ্রিগেট, মানে টোটাল যে আমাদের যে চাহিদাটা এইটার সাথে এটা চলতেছে। দেখবেন যে তেলের বাজার, পৃথিবীতে যদি তেলের বাজার অস্থিতিশীল হয় তাহলে দেখবেন যে পৃথিবীর সব কিছু অস্থিতিশীল হয়। এর কারণ জানেন? একটা কমন ইকুয়েশন আছে। কমন ইকুয়েশন দেখবেন কি যে অনেক সময় যদি বড় কোনো সাগরের পানি দূষিত হয় দেখবেন যে ওই সাগরের সাথে রিলেটেড ছোট যত সাগর আছে সব কিছুর পানি দূষিত হয় না? এখন তেলের বাজারের সাথে আমাদের প্রত্যেকটা অর্থনৈতিক কর্মকাণ্ড কীভাবে রিলেটেড জানেন? মনে করেন আপনারা যখন এখানে আসছেন তখন কি করে আসছেন? গাড়িতে করে আসছেন না? হয় গাড়িতে করে আসছেন, নাই অন্য কোনো ভাবে আসছেন, উবারে আসছেন অথবা বাসে আসছেন, যেভাবেই আসেন, কিংবা হয়তো এই বাইকে আসছেন, প্রত্যেকটা জিনিসের সাথে দেখবেন যে তেল জড়িত। তেল আছে না? তেল জড়িত। যখন মনে করেন ঢাকায় যতগুলো কি আছে, কাঁচা বাজার আছে, এই ঢাকায় তো মনে করেন এর ভেতরে কোথাও কাঁচা বাজারের চাষ করা হয় না। এটা কোথায় করা হয়? গ্রামে করা হয়। গ্রাম থেকে যখন এই কাঁচা বাজার বা সবজিগুলো ঢাকায় আনতে হচ্ছে তখন এটা পরিবহন লাগতেছে না? ট্রাক লাগতেছে, ট্রাকের জ্বালানি লাগতেছে না? এখন জ্বালানির যদি দাম বেড়ে যায় তাহলে দেখবেন ওভারঅল প্রত্যেকটা জিনিসের উপর ইম্প্যাক্ট পড়ে। এই জন্য তেলের দাম যখন বেড়ে যাচ্ছে তখন দেখবেন তেলের দাম বাড়লে খাদ্যপণ্যের দাম বাড়বে, পোশাকের দাম বাড়বে, আপনার যতগুলো ট্রান্সপোর্টের সাথে জড়িত যা কিছু আছে দুনিয়ায় সব কিছুর সাথে তখন ইম্প্যাক্ট পড়ে যাবে। এই জন্য দেখবেন তেলের বাজার যখন অস্থিতিশীল হয়ে যাবে তখনই কি হচ্ছে, পৃথিবীর সব জিনিসের দাম বেড়ে যাচ্ছে। যে দেখবেন কিছুদিন আগে কি হলো, তেলের দাম যখন বাড়লো তখন দেখবেন যে পরিবহন শ্রমিকরা কি করছিল, ওরা যে কি যেন বলে ধর্মঘট করছিল, যে নতুন করে তখন কি করতে হবে, ভাড়া বাড়াতে হবে। দেখবেন এরপরে কিন্তু বিভিন্ন জিনিস আছে পরিবহন ওদের করতে হয় কি, ওদের হচ্ছে আপনার বিআরটিএ, ওদের যে ভাড়া বেঁধে দেয় সেইভাবে ওদেরকে গাড়ি চালাতে হয়, কিন্তু ওরা আদতে বিআরটিএর ভাড়ার লিস্ট কিন্তু মানে না, নিজেদের মতো করে ভাড়া তুলে। কিন্তু মেনলি যখন আবার বলে তখন কিন্তু ওরা কি বলে যে আমাদের পরিবহন মালিক সমিতি এর বেশি নেয় না। কিন্তু আপনারা দেখবেন যে বিআরটিএর রুট কিভাবে দেখবেন, দেখবেন প্রত্যেকটা গাড়ির উপরে আপনার একটা রুট নাম্বার দেওয়া থাকে। যেমন মনে করেন A207, ওই বিআরটিএতে A207-এর যে রুট যতটুকু আছে ওই রুট হিসাবে একটা ভাড়ার চার্ট দেওয়া থাকে।
ওই চার্ট দেখে একটা নির্দিষ্ট গন্তব্য কোথা থেকে কতটুকুতে কতটুকু ভাড়া আসবে ওইটা দেওয়া থাকে, এবং ওইটা হচ্ছে ন্যায্য ভাড়া। এখন ন্যায্য ভাড়া মনে করেন যারা ভাড়া তারা তোলে, এরা ন্যায্য ভাড়া থেকে মিনিমাম 5 থেকে 10 টাকা বেশি তুলে, ঠিক আছে। কিন্তু আপনি যদি মনে করেন যে ন্যায্য ভাড়া জানতে চান, তাহলে কিন্তু ওদের মুখে জানতে পারবেন না। এটা আপনি বিআরটি এর ওয়েবসাইটে যাবেন, ওখানে দেখবেন বাস রেন্ট হিসাবে ওখানে ভাড়ার তালিকা রয়েছে। আপনি যদি বিআরটি এর লিস্ট অনুযায়ী ভাড়া দেন, তাহলে এটাকে প্রত্যাখ্যান করার মতো কেউ নেই। প্রথমে হয়তো বা বলবে যে আমরা কিন্তু এই অনুপাতে ভাড়া নিই না, কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ দণ্ডনীয় অপরাধ। বুঝতে পারছেন? তো এটা মনে রাখবেন যে আপনি যে রুটে চলাফেরা করেন ওই রুটে যদি ন্যায্য ভাড়া জানতে চান, তাহলে বিআরটি এর ওয়েবসাইটে যে বাস রেন্ট হিসেবে সার্চ দিবেন, দেখবেন ওখানে একটা পিডিএফ আছে। ওখান থেকে দেখবেন যে আপনার রুটে যে বাসগুলোতে চলাফেরা করেন ওই বাসের নিচে দেখবেন একটা রুট নাম্বার লেখা আছে। যে কোনো বাস, ওর নিচে দেখবেন বাসের নামের নিচে ছোট করে রুট নাম্বার লেখা থাকবে, যে এ এত, বি এত, কিংবা এইটা। ওইটা এবার ওই লিস্টে যে টোটাল লিস্ট আছে ওখান থেকে সার্চ দিয়ে ওই রুটের টোটাল ন্যায্য ভাড়া যেটা, সেটা আপনারা জানতে পারবেন। যাই হোক, যেটা ছিলাম যে তেলের সাথে সব কিছুর এই কারণে হচ্ছে রিলেটেড। এর ভেতরে দেখবেন যে বাইরের দেশগুলোতে যখন তেলের দাম বাড়ে, তখন দেখবেন যে এটা কিন্তু একটা ক্রোনোলজিক্যাল ওয়েতে বাড়ে, হঠাৎ বাড়তেছে হঠাৎ কমতেছে। কিন্তু দেখবেন আমাদের দেশগুলোতে যখন তেলের দাম একবার বাড়ে, এটা কিন্তু আর কমে না। বুঝতে পারছেন? কারণ আমাদের দেশে সাধারণ এই অর্থনৈতিক কর্মকাণ্ড একটা স্থিতিশীল অবস্থায় রাখার জন্য প্রথমে এখানে ভর্তুকি দেওয়া হয়। যে মনে করেন হঠাৎ তেলের দাম অনেক বেশি বেড়ে গেছে, কিন্তু তেলের দাম কিন্তু একবারে অত বেশি বাড়ানো হয় না। সরকার কী করে, এখানে ভর্তুকি দিয়ে একটা সাস্টেনেবল লেভেল মেনটেন করে। এখন যদি অনেক বেশি বেড়ে যায়, যেমন দেখেন শ্রীলঙ্কার মতো অবস্থা, বা আমাদের দেশের রিজার্ভ যা আছে হয়তো বা 5 মাস চলবে ভালোভাবে, এরপরেও যদি এরকম অবস্থা থাকে তখন কিন্তু হয়তো রিজার্ভের বাইরে যখন চলে যাবে তখন সব কিছুর দাম বেড়ে যাবে। বুঝতে পারছেন? এটাই হলো মূল জিনিস। এটাই হচ্ছে এগ্রিগেট ডিমান্ডের মূল জিনিস, যে আপনার টোটাল সামষ্টিক যে চাহিদা, এটা যখন একটা দেশের প্রেক্ষিতে থাকবে সেটা এগ্রিগেট ডিমান্ড। আর এইটা দেশ ছেড়ে যদি আমরা আসলে একেবারে টোটাল গ্লোবালি চিন্তা করি, তাহলে টোটাল বিশ্বের যে চাহিদা থাকে সেই চাহিদার উপরে এটা চলবে। একটা জিনিস দেখবেন, একটা মানে ইন্টারন্যাশনাল পলিটিক্সে ইরানকে দেখছেন না? ইরানকে দেখবেন যে কিন্তু পাশ্চাত্যের অনেক দেশ কিন্তু অনেক সময় অনেক হুমকি ধামকি দেয়, আবার ইরানও কিন্তু দেখবেন অনেক সময় হুমকি ধামকি দেয়, কিন্তু দেখবেন ইরানকে কিন্তু সহজে ধরতে পারে না। কারণ কি জানেন? তেলের খনি বলতে যে তেলগুলো ইম্পোর্ট হয়ে আসে, বুঝতে পারছেন? এই তেলগুলো ইম্পোর্ট হয়ে আসতে গেলে ইরানের পাশ দিয়ে সাগর পার হয়ে আসতে হয়। এখন ওইখানে ইরানের একটা জায়গা আছে, সেই জায়গাটা হচ্ছে, জায়গাটার নাম আমি ভুলে গেলাম, যে বাইরের দেশ থেকে বিশেষ করে আরব আমিরাত থেকে যে তেলের বড় বড় জাহাজগুলো আসে, ওটা ইরানের পাশে ওই এরিয়া পার করে আসে। ওই এরিয়ার ওইখানে যদি ইরান কোনোভাবে যদি চায় যে আমার এইখান দিয়ে আমি কোনো জাহাজ পার হতে দিব না, তাহলে সারা পৃথিবীর তেলের বাজার কিন্তু অস্থিতিশীল হয়ে যাবে, সেটা আমেরিকার তেল হোক আর জারি তেল হোক। এই কারণে দেখবেন ইরানকে অনেকে কিন্তু হুমকি ধামকি দেয়, ইরানও কিন্তু অনেক সময় হুমকি ধামকি দেয়, কিন্তু কেউ কিন্তু ধরে না। কারণ কি, সে যদি চায় যে কোনো সময় আপনার মনে করেন ওই জাহাজ দিয়ে তেল আনা, বা মনে করেন আরব আমিরাত থেকে এই পৃথিবীতে তেল ঢুকতে গেলে জাহাজ দিয়ে তেল আসার যে পথ, এটা বন্ধ করবে, তাহলে কিন্তু পারে। কিন্তু বিমানে কিন্তু দেখবেন তেল আনা পসিবল না, কারণ বিমানে তেল এনে যে খরচ আসবে, সেটা মনে করেন যে কোনো দেশের পোষাতে অনেক বেশি কষ্ট হবে। এই জন্যই হচ্ছে দেখবেন যে ইরান কিন্তু এই যে অবস্থানগত জিওগ্রাফিক্যাল পলিটিক্যাল এরিয়া থেকে অনেক বেশি ইনফ্লুয়েন্সিয়াল। কারণ এই আরব আমিরাত থেকে এই দেশে বা এই দিকে যত তেল আসে, সেটা ইরানের ওই এরিয়া থেকে পাস হয়ে আসতে হয়। এটাই হচ্ছে মনে দেখবেন যে ইরানের বিভিন্ন সময় বিভিন্ন রকম হুমকি ধামকি দেওয়ার মূল কারণ। তারপরেও যে পাশ্চাত্য দেশগুলো আছে খুব একটা বেশি কিছু বলতে পারেন না। যাই হোক, এবার আসি হলো এগ্রিগেট ডিমান্ড তো বোঝা গেল। এবার আমরা একটু পরে আসি, এই আপনার যে জায়গাটার নাম, যে জায়গা থেকে ইরানের যে জায়গাটা পার হয়ে আসতে হয়, আমার এই মুহূর্তে মনে নাই নামটা। আপনারা অনলাইনে সার্চ দিলে পেয়ে যাবেন যে জায়গা থেকে ইরানের এখান থেকে পার হয়ে আসতে হয় সবসময়। তারপরে হলো জাকিরে কাজ করছে না কেন? দাঁড়াও জাকির, এই তো প্যাকিং করছো আলহামদুলিল্লাহ। ব্যাটারি আছে? ব্যাপার কি?
চেঞ্জ করো তো। ওকে, এটা কি দেখতে পাচ্ছেন আপনারা? ছোট হয়ে গেছে নাকি? দেখতে পাচ্ছেন ছোট হয়ে গেছে নাকি বড় করে দেব? আচ্ছা, কথা না, এরপরে দেখেন প্রাইস লেভেল বলতে কি বলে বলেন তো? প্রাইস লেভেল, মনে করেন আপনি বাজার থেকে একটা ফোন কিনবেন, এইটার স্ট্যান্ডার্ড বা ন্যায্য মূল্য কত হতে পারে আপনার কি মনে হয় বলেন তো? সরি, প্রাইস 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 মানে হচ্ছে মূল্য, মূল্যের যে হার, ন্যায্য মানে ফেয়ার প্রাইস রেট, মানে ন্যায্য মূল্যের যে হার, এটা কিভাবে নির্ণয় করে আপনারা বলতে পারেন? একটা সাবজেক্ট পাবেন আপনারা এমবিএতে যখন যাবেন, তখন ম্যানেজারাল অ্যাকাউন্টিং একটা সাবজেক্ট পাবেন। আমি ছোট্ট করে একটু শেয়ার করি। মনে করেন যখন একটা ব্যবসা প্রতিষ্ঠান একটা মেশিন কিনেন, মেশিনটা কেনার পরে দেখবেন ওখান থেকে কিন্তু একটা বেনিফিট পায় না মেশিন। মনে করেন একজন ফটোকপি মেশিনের দোকানদার একটা ফটোকপি মেশিন কিনবেন, সেই ফটোকপি মেশিন দিয়ে হয়তো বা বাৎসরিক বা ওর যে কার্টিস আছে সেই কার্টিস দিয়ে টোটাল 1000 কপি প্রিন্ট করা যাবে। তাহলে ওই প্রিন্টারটা যখন কিনবেন বা ওই ফটোকপি মেশিনটা যখন কিনবেন, তখন ওই 1000 কপি সে কত বিক্রি করতে পারবে? মনে করেন একটা পেজ প্রিন্ট করতে এখন কয় টাকা করে নেয়? 2 টাকা। আমি ধরলাম হয়তো বা 3 টাকা করেই নিল। তাহলে দেখবেন ধরলাম ওই ফটোকপি মেশিন দিয়ে টোটাল 3000 কপি প্রিন্ট করা যাবে, আর প্রত্যেক কপি করে কত টাকা পাচ্ছে? 3 টাকা করে। তাহলে টোটাল ইনকাম আসতেছে কত তার? টোটাল মানে 3 গুণ 3 9000। এখন বিষয়টা হলো এই 9000 হচ্ছে টোটাল কত দিনের? 1 বছরের ইনকাম। তাহলে এখন যদি মনে করেন 1 বছরের ইনকাম যদি হয় টোটাল 9000 টাকা, এটাতে এখন প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করতে হবে। আপনার ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট পড়ছেন না নাকি পড়তেছেন? পড়তেছেন। ওখানে দেখবেন ক্যাপিটাল বাজেটিং আছে, ওখানে দেখবেন যে প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেশন আছে। এখন এইটা হিসাব রাখতে হয় আপনি টোটাল 1 বছরে পাবেন 9000, কিন্তু এই সময়টা যেহেতু 1 বছরের, তাহলে এটাকে হিসাব রাখতে হয় 365 মানে 360 দিনের মাথায়। এখন 360 দিন পরে যদি আপনি 9000 টাকা পান, ওইটার আজকের বাজার মূল্য বেশি হবে না কম হবে বলেন তো? বলেন তো আজকের 1 টাকা আর কালকের 1 টাকা কোনটার দাম বেশি হবে? আজকেরটা। তো এইখানে যখন যাচ্ছেন ওই সময় যে 9000 টাকা, ওইটার এখন কিন্তু বাজার মূল্যটা বেশি, কারণ আজকের 9000 টাকাতে যা কিনতে পারবেন 1 বছর পরে 9000 টাকাতে কিন্তু ওইটা কিনতে পারবেন না। তো এর জন্য দেখবেন ওইটার আবার প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেশন করতে হবে। ওইটার প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেশন করে ওইটা যা আসবে ওইটা হবে মেশিনের সর্বোচ্চ দাম, যে আপনি এই মেশিনটা সর্বোচ্চ এত টাকাতে কিনতে পারেন, আর এর নিচে যত টাকা দিয়ে কিনতে পারবেন ততটুকু আপনার লাভ। বুঝতে পারছেন? এগুলো যখন মনে করেন যে প্রাইসিংয়ের কিন্তু অ্যাকচুয়াল কোনো ইন্ডিকেশন নাই যে একটা জামা কিনবেন কি একটা মোটরসাইকেল কিনবেন, এটা আসলে ন্যায্য মূল্য কত? ন্যায্য মূল্য হচ্ছে আপনি ওখান থেকে যখন ইকোনমিক্সের ভাষায় আসবেন বা মনে করেন যে গাণিতিক ভাষায় আসবেন, তখন হচ্ছে ওখান থেকে আপনি যে বেনিফিটটা পাবেন, এই বেনিফিটটাকে মানিটাইজেশন করতে হবে। যে আপনি যে সুবিধাটা পাচ্ছেন এই সুবিধার অর্থমূল্য কত, এই অর্থমূল্যটা কত দিনের মধ্যে পাচ্ছেন সেইটার আবার প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। প্রেজেন্ট ভ্যালু বের করে ওটাকে আবার যোগ করতে হবে, যোগ করে আপনি ওই জিনিসটা সর্বোচ্চ এত টাকা হলে কিনতে পারবেন, আর এর যত নিচে আসবেন ততটাই লাভ হবে, এরকম করেই ধরা হয়। আর এখানে প্রাইস লেভেল বলতে বোঝানো হচ্ছে যে আসলে যে কোনো জিনিসের যে সাম মেজার্স দ্যাট ক্যাপচার্স
অল দ্য প্রাইসেস দ্যাট এক্সিস্ট ইন অ্যান ইকোনমি। একটা অর্থনীতিতে যেসব প্রাইস লেভেল আছে এটা কতটুকু মেনটেন করা হয়, কি করতে হয়, জেনারেল প্রাইস লেভেল যেটা সেটা আসলে বোঝানো হচ্ছে। আসলে এখানে দেখেন তো এই পাশে অন্ধকার হয়ে যাচ্ছে নাকি? ক্যামেরা ক্যামেরা আচ্ছা, তাহলে এই পাশের লাইটগুলো দিয়ে দেন, এখন আর স্ক্রিনে যেহেতু কিছু নাই। তারপরে হলো এগ্রিগেট ডিমান্ড, তো আমরা আগে দেখলাম চেঞ্জেস ইন এগ্রিগেট ডিমান্ড, ইন্টারেস্ট। আচ্ছা, ইন্টারেস্ট সেন্সিটিভ কনজামশন। ইন্টারেস্ট সেন্সিটিভ বলতে কি যেটা হচ্ছে দেখবেন যে বিভিন্ন জিনিসের দেখবেন যে ইনকাম বাড়ার সাথে সাথে বিভিন্ন জিনিসের কিন্তু দেখবেন প্রোডাক্টের চাহিদা বেড়ে যায়। এইগুলো হচ্ছে অনেকটা ইন্টারেস্ট সেন্সিটিভ বা ইনকাম সেন্সিটিভ যে কনজামশনগুলো এরকমগুলো দেখবেন। করোনার ভেতরে দেখবেন যে বিভিন্ন জিনিসের কিন্তু বাড়তি যে চাহিদাগুলো এগুলো কিন্তু অনেকে কী করছিলেন, কাট করছিলেন। কারণ হচ্ছে কি মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড সীমিত ছিল। তো দেখবেন মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড যদি অনেক বেশি থাকে তখন বিভিন্ন প্রকার ইনকাম বা বিভিন্ন প্রকার এক্সপেন্ডিচার মানুষের বাড়তে থাকে, বিভিন্ন প্রকার চাহিদা বাড়তে থাকে। যেমন দেখবেন যার হচ্ছে কি প্রত্যেক মাসে হয়তো 10 লাখ টাকা ইনকাম, সে হয়তো একটা লাক্সারিয়াস গাড়িতে করে চলাফেরা করে। বা দেখবেন যার হচ্ছে ইনকাম হচ্ছে কম লেভেলের, দেখবেন তার কিন্তু কনজামশন লেভেলটা সেরকমভাবে আসতেছে। তো এইটাই হলো ইন্টারেস্ট সেন্সিটিভ কনজামশন, যেটা যে আপনার ইনকামের লেভেল যেটা এর সাথে সাথে আপনার কিন্তু কনজামশন লেভেলটা ভ্যারি করে। এইগুলা রিয়েল ওয়েলথ ইফেক্ট, এগুলো আপনারা পড়লে বুঝতে পারবেন। ইন্টারেস্ট রেট ইফেক্ট। আচ্ছা, ইন্টারেস্ট রেট ইফেক্টের একটা বিষয় হলো এটা হচ্ছে আমাদের মানিটারি পলিসি যেটা আছে এটার সাথে জানবো। আচ্ছা বলুন তো, বাজারে যখন ইন্টারেস্ট রেট বেশি হয়, ইন্টারেস্ট রেট মানে হচ্ছে লোনের রেট। একটা জিনিস সবসময় মনে রাখবেন, ইন্টারেস্ট রেট মানে হচ্ছে যে বাণিজ্যিক বা কমার্শিয়াল ব্যাঙ্কগুলো বা সেন্ট্রাল ব্যাঙ্কগুলো যে নির্ধারিত হার বেঁধে দেন এবং ওই হারে সাধারণ জনগণকে লোন দেওয়া হয়, এই রেটটা হলো ইন্টারেস্ট রেট। মনে থাকবে তো সবার? এই অর্থনীতির ভাষায় যখনই ইন্টারেস্ট রেট থাকবে তখনই মনে করবেন যে কমার্শিয়াল ব্যাঙ্কগুলো সাধারণ জনগণকে যে ইন্টারেস্ট রেটে লোন দিয়ে থাকেন সেই রেটটা বোঝাচ্ছে। একটা জিনিস মনে রাখেন, ইন্টারেস্ট রেট ইফেক্ট মানে ইন্টারেস্ট রেট বাড়লে অথবা কমলে ইফেক্টটা কী আসবে। একটা জিনিস বলেন তো, যখন আমাদের ইন্টারেস্ট রেটটা কমে যায় তখন মানি সাপ্লাই বাড়ে নাকি কমে? বাড়ে, রাইট। কারণ কি, যখন মনে করেন যে এখন হয়তো বা আপনি 1 লাখ টাকা বা 50 লক্ষ টাকা লোন নিচ্ছেন, তখন হয়তো বা আপনার ইন্টারেস্ট রেট আছে হচ্ছে 5%। কিছুদিন পরে যদি দেখা যাচ্ছে সেই 50 লাখ টাকা লোন নিচ্ছেন, আপনার ইন্টারেস্ট রেট হচ্ছে 9%, আপনি কিন্তু তখন আর লোন নিতে চাইবেন না। বা হঠাৎ কি হলো, যে কোনো সময় ইন্টারেস্ট লোন ছিল 12%, হয়তো বা তার পরবর্তীতে ইন্টারেস্ট রেটটা আরও একটু কমিয়ে 7% করা হলো। তো এটা মনে রাখবেন, ইন্টারেস্ট রেট যখনই কমে যায় তখনই মানি সাপ্লাই বেড়ে যাবে। এটা হচ্ছে মূল জিনিস। এবং দেখবেন অনেক সময় কিন্তু সরকার কি করে, ইন্টারেস্ট রেটটা কমিয়ে দেয় বা সেন্ট্রাল ব্যাংক মানিটারি পলিসির মাধ্যমে ইন্টারেস্ট রেটটা কমিয়ে দেয় কারণে যাতে বাজারে প্রচুর পরিমাণ টাকা সরবরাহ করতে পারে। এটাই হচ্ছে মনে করেন যে ইন্টারেস্ট রেটের ইফেক্ট। যখন সরকার চায় যে প্রচুর পরিমাণ টাকা সরবরাহ করবে, ইন্টারেস্ট রেটটা কী করে, কমিয়ে দেন। আবার যখন কী করে যে বাজার থেকে টাকা তুলে নেবেন তখন ইন্টারেস্ট রেটটা বাড়িয়ে দেন। ইন্টারেস্ট রেট বেশি থাকলে মানুষ তখন ঋণ নিতে অনুৎসাহিত হয় এবং বিভিন্ন প্রকার অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো সীমিত হয়ে আসে। এক্সচেঞ্জ রেট ইফেক্ট, এক্সচেঞ্জ রেট এগুলো এত বেশি দরকার হচ্ছে না। আচ্ছা, ফিসক্যাল পলিসি আর মানিটারি পলিসি। ফিসক্যাল পলিসি তো আমরা মোটামুটি পড়ছি না? দ্য ইউজ অফ ট্যাক্সেস, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার অ্যান্ড গভর্নমেন্ট ট্রান্সফার টু এফেক্ট রিয়েল জিডিপি। আচ্ছা, ফিসক্যাল পলিসি মানে হচ্ছে সরকারের টোটাল ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার যেটা দিয়ে হিসাব করা হয়, এটা হচ্ছে ফিসক্যাল পলিসি। ঠিক আছে। মানিটারি পলিসি হলো সরকার এই সেন্ট্রাল ব্যাংকের মাধ্যমে টোটাল বাজারে টাকা সরবরাহ বা অর্থের সরবরাহ কি যেভাবে নিয়ন্ত্রণ করেন, এটাই হলো মানিটারি পলিসি। এই মানিটারি পলিসির একটা ওয়েপন্স হচ্ছে ইন্টারেস্ট রেট ইফেক্ট। একটু আগে যেটা আপনাদেরকে বললাম যে ইন্টারেস্ট রেট বেড়ে গেলে অর্থ সরবরাহ কী হয়, কমে গেলে বেড়ে যায়, আর ইন্টারেস্ট রেট যখন আমরা বাড়িয়ে দিই তখন অর্থ সরবরাহ কমে যায়। এটাই হচ্ছে মানিটারি পলিসির একটা ওয়েপন্স। এর সাথে এগ্রিগেট ডিমান্ড কার্ভ আরও কিছু আছে। আচ্ছা, এখানে তো এটা ছোট হয়ে গেছে।
আচ্ছা, মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউম, এইটা আপনাদেরকে গত ক্লাসে লিখিয়ে দিয়েছিলাম না? আচ্ছা, মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউম আর মার্জিনাল প্রপেন্সিটি টু সেভ। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে মার্জিনাল কস্ট কাকে বলে, এটা আপনাদের কি ডেফিনেশন মনে আছে? মার্জিনাল কস্ট না, ঠিক ওইটা না। মনে আছে কারো মার্জিনাল কস্ট কাকে বলে? মার্জিনাল মানে কি বলেন তো? মার্জিন দিন আমরা খাতায়, মার্জিন দিই না? মার্জিন দিই কী কারণে? যে আমরা ওর বাইরে লিখবো না, তাই না? এখন মার্জিনাল কস্ট বলতে কোনটা বোঝায় বলেন তো? বাইরে যাবেন না তা না, মার্জিনের বাইরেও তো দু এক সময় লেখা হয় না যখন জায়গা থাকে না। মার্জিনাল কস্ট হচ্ছে কি? মার্জিনাল কস্ট রেফার টু দ্য কস্ট ফর প্রডিউসিং অন অ্যাডিশনাল ইউনিট অফ আউটপুট। মনে করেন যে কোনো সময় একটা প্রোডাক্ট ক্যাপাসিটির হয়তো বা প্রোডাকশান আছে হচ্ছে 30,000 ইউনিট, এখন ওটা হয়তো বা 30,000 ইউনিট ছাড়াও হয়তো বা আরও কিছু ইউনিট তৈরি করতে পারে। তো ওদের রেগুলার বাজেট ছাড়াও যদি ওরা আরও কিছু 1,000 ইউনিট তৈরি করে, এই 1,000 ইউনিট অতিরিক্ত তৈরি করার জন্য ওদের যে কস্টটা, এটাকে বলা হচ্ছে মার্জিনাল কস্ট। ঠিক আছে, এটা একটু লিখে রাখেন, অনেক সময় কিন্তু এরপরে যখন চাকরিতে যাবেন বা ভাই যাবেন তখন এটা কিন্তু জিজ্ঞাসা করে। আর এটা হচ্ছে কিছুদিন পরে যখন আপনারা এর অঙ্ক পাবেন তখন আবার এইখানে লেখা থাকবে অনেক জায়গায় যে মার্জিনাল কস্ট এত টাকা। লিখুন, মার্জিনাল কস্ট রেফার্স টু দ্য অ্যাডিশনাল কস্ট। লিখলে কি দেখতে পারবেন? আমি বলতেছি, আপনি একটু লিখে নেন। মার্জিনাল কস্ট রেফার্স টু দ্য অ্যাডিশনাল কস্ট ফর প্রডিউসিং অন অ্যাডিশনাল ইউনিট অফ আউটপুট। Marginal cost refers to the cost of producing on additional unit of output. The marginal cost refers to the additional cost. Additional cost for producing on additional unit of output. হয়েছে? Marginal cost refers to the additional cost for producing on additional unit of output. Additional দুটোর সাথেই রাখেন কারণ দুটোই অতিরিক্ত। হয়েছে? Marginal cost refers to the additional cost of producing on additional unit of output. প্রথমে বোধহয় additional কথাটা বাদ পড়ে গেছিল, তাই না? হয়েছে এবার? Marginal cost refers to the additional cost of producing on additional unit of output. On মানে একটি, ঠিক আছে, ONE, on additional unit of output. হয়েছে সবার? এখানে ONE লেখেন। অন মানে হচ্ছে প্রিপোজিশন না, ইউনিট অন। আচ্ছা, হয়েছে? কি লিখছেন সবশেষে? আচ্ছা বলেন তো কি লিখছেন? আউটপুট, হ্যাঁ। আচ্ছা, হয়েছে সবার? বাদ পড়ছে কেউ? আচ্ছা, এই মার্জিনাল কস্টের বিষয় হচ্ছে পরবর্তীতে যখন আপনারা এই ম্যানেজারাল অ্যাকাউন্টিংয়ের অঙ্ক পাবেন, আপনারা হয়তো বা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং পড়তেছেন, প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিংয়ের পরে হয়তো বা কস্ট অ্যাকাউন্টিং পাবেন। কস্ট অ্যাকাউন্টিংয়ের পরে আপনারা কস্ট অ্যাকাউন্টিংয়ের সাথে সাথে এই মার্জিনাল ইউনিটের যে কস্টটা, এটা ওইখানে পাবেন। আবার ম্যানেজারাল অ্যাকাউন্টিং যখন পড়বেন তখনও দেখবেন ওইখানে মার্জিনাল কস্ট একটা জিনিস লেখা থাকে, ওখানে আবার ডিসিশন চেঞ্জিংয়ের বিষয় থাকে, তখন দেখবেন এই জিনিসগুলো অনেক বেশি দরকার হবে। আচ্ছা, আমাদের যেটা ছিল মাল্টিপ্লায়ার এফেক্ট টেক্স ইন এক্সপেন্ডিচার। আচ্ছা, মার্জিনাল প্রোপেন্সিটি টু কনজিউম আর মার্জিনাল প্রোপেন্সিটি টু সেভ, এটা তো আমরা গত ক্লাসে দেখেছিলাম। এই বিষয়টা হচ্ছে আমাদের ক্লাস ছিল কয়টা পর্যন্ত? 3:30 না? আপনাদের এরপরে কি কোনো ক্লাস আছে? পরীক্ষা আছে? আচ্ছা, ঠিক আছে। এখানে গত ক্লাসে আমরা দেখেছিলাম যে মার্জিনাল প্রোপেন্সিটি টু সেভ আর মার্জিনাল প্রোপেন্সিটি টু কনজিউম, মনে আছে আপনাদের?
কেউ বলতে পারবেন মার্জিনাল প্রপেন্সিটি টু সেভ আর মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউম বলতে কি বলা হয়েছিল? কারো মনে নাই? জোরে বলুন, জোরে বলুন। না হচ্ছে তো, বলেন কি বলতে চাচ্ছিলেন। জাকির, ভোক্তা আপনার একটা নির্দিষ্ট আকারে যেইটা আপনার কনজিউম করে, যেটা গ্রহণ করে, ওইটাই স্যার মার্জিনাল কনজিউম। না ওইটা এই ক্যামেরাটা যখন ওদেরকে বলতেছি তখন একটু ওদের দিকেও ঘোরাবো। ঘোরাইতে পারবো না ক্যামেরা? আচ্ছা না বলতেছিলেন, আরেকবার বলেন। না যে কেউ মার্জিনাল প্রোপেন্সিটি টু কনজিউম আর মার্জিনাল প্রোপেন্সিটি টু সেভ। স্যার মেবি টোটাল ইনকাম থেকে যে অ্যামাউন্টটা কনজিউম করা হচ্ছে সেটা হচ্ছে মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউম এন্ড সেভটা হচ্ছে যে অ্যামাউন্টটা সেভ করা হচ্ছে। সেভটা ঠিক আছে, কনজিউমটা ঠিক আছে, কনসেপ্টটা ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে টোটালি হবে মার্জিনাল ইনকামের উপর, ঠিক আছে। আচ্ছা একটা জিনিস লক্ষ্য, আর কারো কোনো মত পেছনে? মানে মার্জিনাল প্রপেন্সিটি মানে কি বোঝায় বলেন তো? প্রবণতা বোঝায়, যে আপনি যে কোনো একটা কাজ করবেন এই কাজের প্রতি আপনার মেন্টালিটিটা কেমন। পড়ালেখার প্রতি তো সবারই মেন্টালিটি কেমন থাকে, পজিটিভ না নেগেটিভ? এটা আমার জন্যও সত্যি, ঠিক আছে। এখন এই মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউম এই বিষয় বলতে বোঝাচ্ছে এটা হলো যে আপনার যখন অতিরিক্ত আপনি 100 টাকা পাচ্ছেন, সে অতিরিক্ত 100 টাকার ক্ষেত্রে আপনি আসলে কত টাকা সেভ করতেছেন আর কত টাকা কী করতেছেন, ব্যয় করতেছেন, এইটা। আচ্ছা জাকির, তুমি এখানে থেকে আস্তে আস্তে সব দিকে মুভিং দিও। একটা আপনাদেরকে একটা গল্প বলি। আমাদের বাংলাদেশে সবচেয়ে বড় পরীক্ষা কোনটা বলতে পারেন? বাংলাদেশের সবচেয়ে বড় পরীক্ষা কোনটা? বিসিএস পরীক্ষা। আচ্ছা একটা জিনিস মনে রাখবেন, বিসিএস পরীক্ষায় এখনও পর্যন্ত মোটামুটি সবচেয়ে বেশি মার্ক যিনি পাইছিলেন তার একটা সেমিনারে আমরা ছিলাম। তো তিনি জিজ্ঞাসা করে যে আপনাদের কাউকে কি পড়াশোনা করতে ইচ্ছা করে? এখন অনেকে অনেক কিছু বলছেন। এখন উনি প্রথমে দাঁড় করাইছেন যার যার পড়াশোনা করতে ইচ্ছা করে, হাত উঁচু করেন। তো এরকম মোটামুটি অনেকে হাত উঁচু করছে। আবার কার কার পড়াশোনা করতে ইচ্ছা করে না, তখন অনেকে হাত উঁচু করছে। যারা ইচ্ছা করে যাদের, এদের সংখ্যা কম, আর ইচ্ছা করে না যাদের, এদের সংখ্যা বেশি। এখন উনি আবার শেষে বলতেছে আমি কিন্তু যারা ইচ্ছা করে না তাদের পক্ষেই, কারণ আমি নিজেও সেই লাইনের, ঠিক আছে। এখন মনে রাখবেন যে পড়াশোনার বিষয়টা হচ্ছে প্রকৃতিগতভাবে আপনি যদি এটা আসলে কি প্রয়োজনটা অনুধাবন করতে পারেন তখন এটাকে উপলব্ধি করতে পারবেন। আর প্রয়োজনীয়তাটা যদি আপনি অনুধাবন না করতে পারেন তাহলে বিষয়টা টোটাল অনেক বেশি বার্ডেন মনে হবে, বুঝতে পারছেন। এখন এই যে মনে করেন আমি ক্লাসে এসে আপনাদেরকে যাই বলি, আপনারা যতক্ষণ না পর্যন্ত মনে করেন এটার প্রয়োজনীয়তাটা যদি ধরতে না পারেন ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো কিছুই মাথায় যাবে না, সব মাথার উপর দিয়ে যাবে। আর যখন মনে করেন যে বুঝতে পারবেন যে জিনিসটা আপনার কোন কোন কাজে লাগবে, তখন যখন বুঝতে পারবেন তখন দেখবেন আমাকে লাগবে না, আপনি নিজেই মনে করেন আমাকে কোশ্চেন করবেন যে স্যার এইটা এই কারণে কী জন্য হচ্ছে, ঠিক আছে। যাই হোক, এরপরে আসি হলো ট্যাক্স মাল্টিপ্লায়ার, ইনডিউসড কনজাম্পশন, এগুলো তো মোটামুটি বুঝতে পারবেন। লং রান এগ্রিগেট সাপ্লাই, আচ্ছা আমাদের যেটা ছিল দরকার সেটা হচ্ছে ফিসক্যাল পলিসি। আমরা ফিসক্যাল পলিসির টার্মটা আলোচনা করব, এটাই সর্বশেষ আজকের জন্য। তারপরে হচ্ছে এই চ্যাপ্টারের সাথে সাথে আর যে কটা চ্যাপ্টার হচ্ছে আমাদের মেনলি বইয়ের যে চ্যাপ্টার বা সিলেবাসের চ্যাপ্টার আছে আর দুইটা, এই সিলেবাসের চ্যাপ্টার দুইটা শেষ হলে আমাদেরকে বাংলাদেশ ইকোনমিক রিভিউতে চলে যেতে হবে। ওখানে গিয়ে প্র্যাকটিক্যালি আসলে আমরা এই যে এতদিন ধরে যা শিখলাম এই ডেফিনেশনগুলো ওখানে তখন আমরা কি করব, ওর সাথে মিলাই নিব, ঠিক আছে। তো এখান থেকে ডেফিনেশনগুলো আমরা খুব দ্রুত শেষ করে ফেলি। ডেফিনেশনগুলো দ্রুত শেষ করার পরে আমরা ওখানে গেলে এটার যে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনসগুলো আছে এগুলো আমরা দেখতে পারবো। ফিসক্যাল পলিসি বলতে দেখুন এখানে একটু ছোট করে হয়ে গিয়েছে, তবে বোঝাচ্ছে দেখুন লাস্টে যে লাইনটা আছে যে গভর্নমেন্ট ক্যান ইউজ ফিসক্যাল পলিসি অ্যাজ এ টুল টু ব্রিং দেয়ার কান্ট্রিজ ব্যাক টু নর্মাল। ফর এক্সাম্পল দে ক্যান ইউজ ফিসক্যাল পলিসি হুইচ উইল ইম্প্যাক্ট আউটপুট, আনএমপ্লয়মেন্ট অ্যান্ড ইনফ্লেশন। ফিসক্যাল পলিসি বলতে আসলে এটাই বোঝায় যে সরকারের টোটাল ইনকাম আর এক্সপেন্ডিচার এইটার যে ম্যাচিং করাটা এটা হচ্ছে ফিসক্যাল পলিসি। দেখবেন বাংলাদেশের বাজেট কি, মানে ডেফিসিট বাজেট নাকি ব্যালেন্স বাজেট বলেন তো? বাংলাদেশের যে বাজেট ঘোষণা করে এখানে কি উদ্বৃত্ত থাকে নাকি ঘাটতি থাকে? অতিরিক্ত থাকে, ঘাটতি থাকে।
বৈদেশিক না, ওগুলো আলাদা হিসাব। আমাদের ঘাটতিটা হলো, এক্সকিউজ মি শোনেন, ঘাটতিটা হলো প্রত্যেক বছরে কিন্তু পদ্মা সেতুর হিসাবটা কিন্তু একটা বাজেটে না, এটা অনেকগুলো বাজেটে থাকে। কিন্তু অন্য যে বিষয়গুলো থাকে আমাদের প্রত্যেক বছর 12 মাসের জন্য বাজেট দেওয়া হয়। এই 12 মাসে বাংলাদেশের ইনকাম যত আর বাংলাদেশের খরচ তত, এইটার টোটাল হিসাব করে আসলে আমাদের বাজেট ঘোষণা করা হয়। একটা জিনিস দেখবেন, সরকারি ইনকামের প্রধান সোর্স কোনটা বলেন তো? ট্যাক্স। ট্যাক্স ছাড়া আসলে আর কিছুই নাই। কিছু কিছু জায়গায় দেখবেন আপনারা কিন্তু দ্বৈত মূল্যসূচক করের ভেতরে পড়েন। মনে করেন আপনারা অনেকে জব করেন না, জব করার পরেও দেখবেন অনেকে কিন্তু ট্যাক্স দিতে হয়, ইনকাম ট্যাক্স ফাইল করতে হয় না? ইনকাম ট্যাক্স ফাইল করার পরে আপনি যদি যখন সুপার শপে যান, যে কোনো একটা সুপার মার্কেটে যান, তখন দেখবেন ওখানে কোনো প্রোডাক্ট কেনার পরে কিন্তু ট্যাক্স রাখে। তার মানে হচ্ছে আপনি যখন ইনকামটার উপর ট্যাক্স দিচ্ছেন, আপনার টোটাল ইনকামটা কিন্তু তখন ট্যাক্স ফ্রি হয়ে গেল। পরবর্তীতে আপনি যখন সুপার মার্কেটে যে একটা সাবান কিনে ওর উপরে যখন ট্যাক্স দিচ্ছেন, তখন আপনার কিন্তু একই টাকার উপর 2বার ট্যাক্স দিতে হচ্ছে। ঠিক আছে, এটার কিন্তু হিসাব করতে হয়। যেমন বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমাদের দেশে এটা অনেক বেশি হয়ে থাকে, কিন্তু এটা যদি মনে করেন আপনার যে 3 নাম্বার আছে, এই 3 নাম্বারের উপর ভিত্তি করে যে আপনি অন্য কোনো জায়গায় ট্যাক্স দিচ্ছেন কিনা, এই ট্যাক্সটার হিসাব যদি আপনার থাকে, পরবর্তীতে কিন্তু আপনি ওই ট্যাক্সটা রিবেট পান। মানে আপনার ট্যাক্স পরিশোধিত থাকলে পূর্ববর্তী বছরে হয়তো আপনার ট্যাক্স পেবল ছিল 3000 টাকা, আপনি হয়তো ট্যাক্স পরিশোধ করেছেন 5000 টাকা, 2000 টাকা বেশি করে রাখছেন না? এই বছর যখন ট্যাক্স পেবল হবে, তখন আপনার ওই ট্যাক্স পেবল অ্যামাউন্ট থেকে ওই 2000 টাকা আপনি মানে রিবেট করতে পারবেন। তবে এক্ষেত্রে আপনাকে কিন্তু কি থাকতে হবে, এটার অন্য কোথায় ট্যাক্স পরিশোধ করেছেন তার ডকুমেন্ট থাকতে হবে। সেটা এনআরবিতে শো করে, আপনার ফাইল শো করলে তখন ওইটাকে অ্যাডজাস্ট করে দিয়ে বাকিটুকু রিফান্ড করে দিবে। তো এই ছিল মোটামুটি এইগুলোর বিষয়। ফিসক্যাল পলিসির বিষয়টা আমরা মোটামুটি অ্যামাউন্ট দিয়ে দেখতে পারলে আর একটু ভালোভাবে বুঝতে পারবো। তার চ্যাপ্টারে আর তেমন কিছু নাই। আর ইম্পর্টেন্সি এগুলো আসলে কি আপনারা একটু নিজের মতো পড়ে নিন, ইম্পর্টেন্সিগুলো ক্লাসে আলোচনার মতো তেমন কিছু না। আর যেহেতু এটা হচ্ছে রেগুলার বিষয়, আপনারা ক্লাসে যদি কোথাও না বুঝতে পারেন তাহলে বলেন, আমি এটা বুঝাই দেবো। এখন এই রিলেটেড কারো কোনো যদি প্রশ্ন থাকে তাহলে বলেন।